পোস্টমেনোপজাল হলেই যে সেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তা না। একটা মানে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি কারো হয়ে থাকে 90% ক্ষেত্রেই কিন্তু সে প্রেজেন্ট করবে পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে। যে কোনো ক্যান্সার ঘোষণা দেওয়ার আগে আসলে মাংস পরীক্ষা অর্থাৎ বায়োপসি রিপোর্ট ছাড়া কিন্তু আমি বলতে পারবো না এটা ক্যান্সার কি ক্যান্সার না। পোস্টমেনোপজাল ব্লিডিং মানে একবার মেনোপোজ হয়ে যাওয়ার পর আবারও মাসিকের রাস্তায় রক্ত আসা, এটা কি শুধুমাত্র এই একটা কারণেই হতে পারে নাকি আরও কারণ থাকতে পারে? সুন্দর প্রশ্ন। আসলে পোস্টমেনোপজাল ব্লিডিং যেটা সেটা অনেক কারণে হতে পারে। তার ভেতরে হতে পারে যে তার জরায়ুমুখের ক্যান্সার অথবা সার্ভাইকাল ক্যান্সার যেটা আমরা বলছি সে কারণেও হতে পারে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা হতে পারে। এন্ডোমেট্রিয়ামে পলিপ থাকতে পারে যেটা ক্যান্সার কিন্তু না, সম্পূর্ণ বিনাইন একটি জিনিস, সেখান থেকে হতে পারে। এছাড়া সে যদি হরমোনাল কোনো ওষুধ নিয়ে থাকে সেটা থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেই এ ধরনের ব্লিডিং হতে পারে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে যখন অনেক বয়স হয়ে যায় তখন লোকালি ভ্যাজাইনা যে বহির্যৌনাঙ্গ আমরা যেটা বলছি সেখানকার সেলগুলো কিন্তু অনেক পাতলা হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়। অল্প একটু আঘাতেও কিন্তু ওখান থেকেও ব্লিডিং আসতে পারে। সেনাইল ভ্যাজাইনাইটিস বা সেনাইল এন্ডোমেট্রাইটিস ওই জায়গাগুলো থেকেও কিন্তু তার পোস্টমেনোপজাল ব্লিডিং হতে পারে। মানে পোস্টমেনোপজাল হলেই যে সেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তা না। একটা মানে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি কারো হয়ে থাকে 90% ক্ষেত্রেই কিন্তু সে প্রেজেন্ট করবে পোস্টমেনোপজাল ব্লিডিং নিয়ে। এটা হচ্ছে কথা। আচ্ছা, তার মানে পোস্টমেনোপজাল ব্লিডিং যদি কারো ক্ষেত্রে দেখা যায় তাহলে অবশ্যই তার এই বিষয়ে সচেতন হওয়া উচিত। এটা ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, পলিপ হতে পারে, যেটা আপনি বললেন ক্যান্সার না। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে এটা জরায়ু ক্যান্সারের জন্য এই ব্লিডিংটা হচ্ছে, আপনারা কিভাবে নির্ধারণ করেন? আচ্ছা, এখন প্রথম কথাটাই হচ্ছে যে রোগীর কাছ থেকে আসলে ভালো করে হিস্ট্রি নিতে হবে। রোগী কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছে সেটা আমাকে শুনতে হবে ভালো করে। তার সাথে আমার হচ্ছে লোকাল এক্সামিনেশন করতে হবে। বিশেষ করে তার স্পেকুলাম দিয়ে আমাকে সার্ভিক্স ভালো করে দেখতে হবে, যোনিপথটা ভালো করে দেখতে হবে। কারণ পোস্টমেনোপজাল যে ব্লিডিংটা হচ্ছে সেটা আমাকে ধরে নিতে হবে যে এক হচ্ছে লোকাল কোনো কিছু হচ্ছে, তাহলে স্পেকুলাম যখনই আমি দিচ্ছি প্রথমে আমি পেয়ে যাচ্ছি জরায়ুর মুখটা। তো জরায়ুর মুখ যদি ভালো থাকে, এখানে যদি কোনো ধরনের টিউমার বা কোনো ধরনের ক্ষত না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে ভেতর থেকে আসছে, তাহলে ভেতরেই আছে আমার এন্ডোমেট্রিয়াম, তাহলে আমি এখানে ধরে নেব এন্ডোমেট্রিয়াম। প্লাস হচ্ছে যখন আমি স্পেকুলামটা সরিয়ে নিচ্ছি তখনই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভ্যাজাইনার কোনো জায়গায়, ভ্যাজাইনাতেও কিন্তু টিউমার থাকতে পারে অথবা একটু ক্ষতচিহ্ন থাকতে পারে। ওই জায়গাগুলো আমি কিন্তু চেক করে নিচ্ছি। এইটা একটা। তারপরে আমাকে যেতে হবে কিছু ইনভেস্টিগেশনে। আসলে ইনভেস্টিগেশনের মধ্যে আমার হলো সবচেয়ে ভালো হয় যদি আমরা আলট্রাসাউন্ড করি ট্রান্সভ্যাজাইনালি। এটা অবশ্য সব জায়গায় নাও থাকতে পারে, জেলা শহরেও থাকবে, উপজেলাতে হয়তো নেই, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম করা। এই আলট্রাসোনোগ্রাম আমাদেরকে কিন্তু অনেক কিছু ক্লু দেয়। এক হচ্ছে যে আমার এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কেমন, এটা কি পুরু হয়ে গেছে, অনিয়মিত হয়ে গেছে, বা এখানে কোনো টিউমার দেখা যাচ্ছে কিনা, এটা একটা। দুই নম্বর কথা হচ্ছে যদি টিউমার থেকে থাকে টিউমারটা আসলে কত দূর ছড়িয়েছে সেটা। প্লাস অনেক সময় কিন্তু দেখা যায় টিউমার থাকার কারণে ভেতরে রক্ত পানি জমা হয় অথবা পুঁজ জমা হয়, সে জায়গাটাও কিন্তু আমাকে বলছে। সাথে আমার ডিম্বাশয়, ডিম্বনালীর কী অবস্থা সেই জায়গাগুলো আমাকে বলে দিচ্ছে। যে কোনো ক্যান্সার ঘোষণা দেওয়ার আগে আসলে মাংস পরীক্ষা অর্থাৎ বায়োপসি রিপোর্ট ছাড়া কিন্তু আমি বলতে পারবো না এটা ক্যান্সার কি ক্যান্সার না। মানে বায়োপসিটা মাস্ট। তো তার আগে আমি যেটা বলছিলাম যে প্রথমে পেশেন্টের আমি লক্ষণগুলো শুনবো, পেশেন্টকে এক্সামিনেশন করব, তারপরে আমি প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন করে নিয়ে আমি আদার কোনো কিছু হতে পারে কিনা সেটা আমি এক্সক্লুড করে নিলাম। নেওয়ার পরেই কিন্তু আসবে যে আমি যখন সন্দেহ করছি, আমার আলট্রাসাউন্ডও বলে দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে সব কিছু মিলিয়ে যে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতেও পারে নাও পারে, তখন আমরা একটা ডায়াগনস্টিক একটা করব। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে একটি বায়োপসি নিতে হবে। সেই বায়োপসিটা আমরা নিতে পারি মানে আউটডোর প্রসিডিওরেও নিতে পারি। পাইপেল একটা আছে, সেখানে ব্যথামুক্ত, তেমন কোনো সমস্যাই হয় না, অজ্ঞান ছাড়াই আমরা ওখান থেকে মাংস নিয়ে আসতে পারি। এটা একটা। এছাড়া হচ্ছে আরেকটা হলো যে অজ্ঞান করে নিয়ে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ অথবা মানে বাংলায় অন্যান্য দর্শকরা যেটা বুঝবেন যে ডিএনসি,
ডিএনসির মাধ্যমে আমরা ওখান থেকে মাংস নিয়ে আসতে পারি, এবং এটা অনেক ক্ষেত্রেই যেখানে ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল সেটা কিন্তু আমরা হিস্ট্রোস্কোপিক গাইডেড, যেটা আরও ভালো। অর্থাৎ আমি হিস্ট্রোস্কোপির মাধ্যমে দেখে ঠিক কোন জায়গায় আমার টিউমার অথবা ক্যান্সারের মতন মনে হচ্ছে, ঠিক ওই জায়গাটা থেকে আমরা মাংস নিয়ে এসে পরীক্ষায় পাঠাবো। পরীক্ষায় যখন আমাকে বলবে যে এটা ক্যান্সার, তখনই আমি আসলে বলতে পারবো যে হ্যাঁ এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং বায়োপসি রিপোর্টে আসলে বলা থাকে শুধুমাত্র ক্যান্সার না, এটা কি ধরনের, কারণ এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে। সেটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট হতে পারে, নন ডিপেন্ডেন্ট হতে পারে, এবং প্লাস হচ্ছে গ্রেডিং একটা বড় ফ্যাক্টর, সেখানে গ্রেডিংটাও বলা থাকে। তো ওই রিপোর্ট দেখেই আমরা আসলে বুঝতে পারি যে এটা নিশ্চিত হন যে এটা জরায়ু ক্যান্সার।